এই মসজিদ সম্পূর্ণ করতে গিয়ে আরো যা টাকা এসছে তারও আরো 10 গুণ টাকা দরকার। কিন্তু এই সমস্ত পলিটিক্যাল লিডারদের বিরোধিতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, এমনকি মুসলিমদের কিছু নেতা যারা টিএমসির চটি চাটত, তারাও এই মসজিদের যাতে টাকা না দেয় তার বিরোধিতা ওপেন করেছে। তার জন্য বিগত 2 মাস ধরে সেইভাবে কোনো টাকা আসেনি। আমরা প্রথমেই ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যেটা পেয়েছি সেটার কোনো মূল্য নির্ধারণ এখনো করা হয়নি, কিন্তু ডাইরেক্ট অর্থ দান, টাকা দান বক্সে এবং অ্যাকাউন্টে দুটো মিলে 8 কোটি পার হয়নি, 8 কোটির মধ্যে আছে। কিন্তু আমরা কতটা প্রপার্টি খরিদ করেছি, কত জমি খরিদ করেছি, তার মূল্য কত, তার উপযুক্ত সব প্রমাণপত্র রয়েছে। এমনকি আমরা চার্টার অ্যাকাউন্ট লাগিয়ে আমরা তার অডিট করাবো। আমরা কত টাকা পেয়েছি আর কত টাকা খরচা হচ্ছে, কি কি কনস্ট্রাকশন হচ্ছে, তার জমি খরিদে কত টাকা লাগছে, তার অন্যান্য প্রতিদিন তাদের পরিষেবা যারা দেয় তাদের ভলেন্টিয়ার বা তাদের যৎসামান্য যে খরচাটা হয় তার কত খরচা, সমস্ত মুখে বলে দেওয়া যায় অনেক কিছু, কিন্তু যারা কাজ করে তাদের কাজের মূল্যায়নটা, যারা কাজ বুঝে, যারা আরো 10টা বিল্ডিং করে তারা ঠিক বুঝে যে এটা করতে গেলে কতটা কাঠখড়ি পোড়াতে হয়, কত অর্থ ব্যয় হয়। তো যারা বলছে তাদের বলতে দিন। আপনাদের একটা বৈঠক থেকে একটা খবর বাইরে এসছে যে আপনার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি বাদানুবাদ হয়েছে, এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। অভিষেক আমার নেতা, অভিষেক বয়সে আমার থেকে ছোট হতে পারে কিন্তু দলে তিনি আমার নেতা। আমার সঙ্গে যখন থেকে পরিচয় আমি তাকে ভালোবাসি। আমরা একটা দলে করছি, উনি সেখানে সর্বোচ্চ পদে আছেন, মানে নেত্রীর পরে উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো ফলে এই বাকি আমি কিছু জানি না। কালকে তর্ক বিতর্কের কারণ কি জানি, বলতে পারবো না। সুমিত রায়কে নিয়ে আপনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, তারপরে এই তর্ক বিতর্ক 2-2-4 হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলে আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বয়সে আমার থেকে ছোট হতে পারেন, বাট তার অভিজ্ঞতা বা তার রাজনৈতিক অবস্থান আমাদের দলে, তিনি আমার নেতা। ফলে আমি এ নিয়ে কোনো কথা বলবো না। আমরা একসঙ্গে একটি দল করি, বাকি দলের মধ্যে কখন কোথায় কি কথা হচ্ছে সেটা আমি কোনো অবস্থায় বাইরে বলবো না। তবে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি কোনো সুমিত রায়ের মুখপাত্র নই। এটা নিয়ে তো নাকি সমস্যা হয়েছে, আমি এই নিয়ে কোনো কথা বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেভাবে অন্য লোককে খুঁজতে পুলিশ ভোরবেলা গিয়েছিল, আমি তো তীব্র বিরোধিতা করছি, কিন্তু কাকে খুঁজতে গিয়েছিল, তিনি কি করেছেন, এইসব বড় বড় ব্যাপারে আমি নেই। একটা কথা, সিআইডি আপনাকে একবার বাড়িতে এসেছিলেন মনে হয়, কেসে আবার ডেকে পাঠালেন, এটা কেন? আপনি বলেছিলেন বাড়িতে আমি চা খাইছি, আজকে ওদের অফিসে গিয়ে ওরা আমায় চা খাওয়াবে। আপনি বলেছিলেন আপনি যা উত্তর দিয়েছেন ওরা সন্তুষ্ট হয়েছে। তার মানে তারপরে হয়তো আবার কোনো জিজ্ঞাসা চিহ্ন সংক্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো ওনারা নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। আমি চিরকাল তদন্তে সহযোগিতা করে এসেছি, আমি তদন্তে সহযোগিতা করব। আমায় সেদিন যা জিজ্ঞেস করেছেন আমি উত্তর দিয়েছি, ওনারা বলেছেন সন্তুষ্ট। এবার নতুন কোনো যদি কিছু জিজ্ঞাসা আসে তা আমাকে তারা করবেন। আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো ভুল কাজ নেই, আমার কি আছে, আমাকে ডেকেছেন, আমি যাও। আরেকটা লাস্ট প্রশ্ন কারণ আপনি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই ইডি, সিআইডি, পুলিশ যেটা ওরা করছেন সেটা কিরকম একদম পরিকল্পিত মনে হচ্ছে, যেন একদম টার্গেট করে নিয়ে করছেন। এবং বিশেষভাবে দেখা যাবে যে এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন, সমস্ত এজেন্সি, রাজ্যের পুলিশ, সিআইডি, কেন্দ্রের, সব তাদের জন্য। আর দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও যাদের সম্পর্কে বললেন বা যার বাড়ির সংখ্যা বা অবৈধ নির্মাণের সংখ্যা বলছেন, তারা হঠাৎ বিদ্রোহী সেজে গিয়ে তারা একটা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছেন। ফলে এখন যারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন, শুধু তাদের উপর একটু এজেন্সি, এবং সেক্ষেত্রে অভিষেকের ক্ষেত্রেও সেটা অবশ্যই প্রযোজ্য। আমি কোনো মামলার কোনো মেরিটে ঢুকবো না, কারণ যেগুলো আমি জানি না সেগুলো নিয়ে আমি কথা বলবো না। কিন্তু কাউকে যদি রোজ ডাকা হয় তাহলে তো মনে হচ্ছে তাকে কোনো কাজ করতে দেওয়া হবে না। রোজ যদি কেউ না কেউ কোনো না কোনো এজেন্সি ডাকে, সেটা মানুষ বুঝেই যান যে এটা একটা
মানে একদম শিডিউল করে যেন করা হচ্ছে, কোথাও একটা অদৃশ্য শক্তি যেন কন্ট্রোল করছে। এই নয়না বন্দ্যোপাধ্যায় ইনি তো কদিন আগে দেখলাম মমতা ব্যানার্জির বাড়িতে গেছিলেন, তারপরে সুদীপ ব্যানার্জি এখন বিদ্রোহী হয়ে গেছে। নয়না বন্দ্যোপাধ্যায় কি আপনাদের সাথে আছেন? বুঝতে পারছি না। নয়না বন্দ্যোপাধ্যায় তিনি কি মানে এই বিদ্রোহের বাইরে আছেন না বিদ্রোহের ভিতরে আছেন ধরতে পারছি না। আপনারা জানেন ওই পরিষদে যারা যোগ দিতেন এখানকার ব্লক যেটা নতুন তৈরি হয়েছে, আমি এখনো সেরকম কোনো খবর পাইনি, কিন্তু পতির পুণ্যে সতীর পুণ্য। ফলে পতি যদি অমিত শাহর ঘরে গিয়ে পুণ্য করে, তাহলে সতী কি করবেন তো আমার পক্ষে বলা খুব মুশকিল। কালিয়াটা তো দেখা যাচ্ছে না বেশ কদিন, আসছে না না বন্দ্যোপাধ্যায়। না না, আমি কি যেদিনকে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন সেদিন আমার সুদীপদা ফোন করলেন যে কুণাল তুমি কোথায়? আমি মমতার বাড়িতে সিআইডি। তো আমি বললাম হ্যাঁ দাদা আমি মমতাদির বাড়ি পৌঁছে গেছি, আমি ওখানে রয়েছি। বললো থাকো, ওখানে নয়না যাচ্ছে। তো আমি অপেক্ষা করছিলাম, কিন্তু নয়নাদি মমতাদির বাড়িতে গেলেন না, সুদীপদা অমিত শাহের বাড়ি চলে গেলেন। ফলে এইগুলো একটু অসুবিধা হয়ে গেছে বুঝতে। আপনি তো উত্তর কলকাতার সভাপতি হয়েছেন সদ্য, যদি এই মিটিং ফিটিং আগামী 2-1 দিনের মধ্যে ডাকেনি নয়না বন্দ্যোপাধ্যায়কে ডাকবেন? তো যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি যে কেউ কোথাও গেছেন বা অমুক তমুক, ততক্ষণ আমি তো সভাপতি হিসেবে মানে নয়নাদি তিনি বিধায়ক দলের, হ্যাঁ, এবং শুধু তাই নয় তিনি নিশ্চিতভাবে আমার অন্যতম প্রিয় বৌদি। ফলে কেন আমি যোগাযোগ রাখবো? এই পতির পুণ্যে সতীর পুণ্য, যে পতির পুণ্যে সতীর পুণ্য, তো পতি তো অমিত শাহর ঘরে। না না, আমি তো বলছি তো পতির পুণ্যে সতীর পুণ্য। পতি অমিত শাহর ঘরে, সতী কোথায় আমি যতক্ষণ না নিশ্চিত হচ্ছি, তো আমার দলের বিধায়ক, আমি জেলা সভাপতি হিসেবে তো আমি তো যতক্ষণ না জানছি যে পতির পুণ্যে সতীর পুণ্যটা ক্যালকাটা বয়েজের বাড়িতে ওটা পতি একদিকে সতী একদিকে, নাকি পতিও যেদিকে সতীও সেদিকে। ফলে আমি যতক্ষণ না নিজে বুঝতে পারছি ততক্ষণ নয়নাদি আমার মানে অদ্ভুত একটা বিষয় লাগছে আমার কাছে। সব পুরসভাতে কিন্তু দুর্নীতি পাওয়া যাচ্ছে, বহরমপুর পুরসভা কোনো দুর্নীতি পাওয়া যাচ্ছে না। রহস্য কিন্তু ভেদ করা দরকার। এখানকার তৃণমূলের নেতারা দিব্যি স্বচ্ছন্দে চলছে, ফিরছে, খাচ্ছে। অন্য জায়গায় কাউকে হাফ প্যান্ট পরাচ্ছে, কাউকে দড়ি পরাচ্ছে। আমি কিন্তু হাফ প্যান্ট পরানো, দড়ি পরানোর বিরুদ্ধে। আবার বলছি, সব থেকে আগে পশ্চিমবঙ্গে কয়েকজনের মধ্যে আমি প্রতিবাদ করেছিলাম এটা। দড়ি পরানো, হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়ে বেড়ানো, এটা অন্যায়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু অভিযোগের ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের সব পৌরসভায় অভিযোগ, একমাত্র বহরমপুর পৌরসভায় কোনো অভিযোগ নাই। কিন্তু এখানকার সবাই জানে যে এখানকার পৌরসভাটা চর্যবৃত্তি করে বড় হয়েছে, সবাই জানে। কিন্তু এটা বিজেপির নেতারাও জানে, আমি জানি। বিজেপির সব নেতা এক নয়, বিজেপি একটা ছোট্ট অংশ। তারা কিন্তু এখানকার তৃণমূলের পৌরসভাকে দিব্যি মদত দিয়ে চলেছে, দিব্যি মদত দিয়ে চলেছে। আমি আবার বলছি, বহরমপুর পৌরসভার একটা ছোট্ট অংশের নেতারা যারা ক্ষমতায় এসেছে, তাদের মদতে এখানকার পৌরসভা